আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের উপর আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের শুনানি চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলছে এই শুনানি। এর আগে সকালে মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তারে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবারও হয় এই মামলার আসামি পক্ষের শুনানি। সেখানে আসামিদের আইনজীবীরা তাদের মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। অভিযোগ গঠনের উপর শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন, এছাড়া কি কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে, আর বাকি সেটাও জানাবেন। ফারিয়া, বেলা 11:15টার দিকে আসলে এই শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর প্রথম মামলা কিন্তু এই আবু সাইদ হত্যা মামলা। এবং এই মামলায় আজ আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তাদের শুনানি চলছে, এবং তারা তাদের মক্কেলদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ থেকে অব্যাহতির জন্য কিন্তু তারা শুনানি করছেন। যদিও গতকালও আসামি পক্ষের শুনানি হয়েছে, এবং সেখানে যে গ্রেপ্তার আসামি রয়েছে এই গ্রেপ্তারকৃত আসামিদের যে আইনজীবীরা তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন, এবং তারা কিন্তু আবেদন করেছেন যেন তাদের যে মক্কেল রয়েছে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়। তো আজকের শুনানি যেটি শুরু হয়েছে, এখানে 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন। পলাতক 24 আসামির জন্য এই 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। তো এদের বক্তব্য উপস্থাপনের পরই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার এটি কিন্তু এগিয়ে যাবে। এবং প্রসিকিউশন থেকে বারবার জানানো হয়েছে যে এই মামলার বিচার যত সঠিকভাবে হয় এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করছি যে পরবর্তী সংবাদে এই মামলার আসলে এই শুনানিতে কি বিষয়গুলো উঠে আসলো এবং বিচারকরা কি জানালো সেটি আপনাকে জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে আবু সাইদ হত্যা মামলার সর্বশেষ তথ্য। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খালেক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। 2024 সালের 27 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান খান শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়ে দুর্নীতিমূলক রায় প্রদান করেছেন। একই সাথে বিচারিক নথি জালিয়াতি করে 10ম ও 11তম জাতীয় সংসদের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ওই রায় প্রদান করেছিলেন তিনি। আওয়ামী লীগের দূষর শেখ হাসিনার যারা পদলোহিত করত তারা বিজ্ঞ আদালতে এসে অনেক কথাই বলে। তারা বলে এটার সাথে জড়িত ছিলাম না, আমি এটা করি নাই, ওইটা করি নাই, অসুস্থ হয়ে যায়, অনেক সময় কারাবাচরণও করে। এটা আমরা মাথায় নেই না। বিজ্ঞ আদালতে উনি বলেছেন এসব ঠিক না, এটা সত্য না, এটা বলেছি। কিন্তু আমরা বিজ্ঞ আদালতে বলেছি, সব বিস্তারিত আমরা বলেছি। বিজ্ঞ আদালত শুনে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। বাংলাদেশের শুল্ক কমার সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের উপর আরোপিত 35% পাল্টা শুল্ক কমানোর বিষয়ে চূড়ান্ত দর কষাকষির প্রথম দিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যমকে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আজ ও আগামীকালও মিটিং রয়েছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশা করছেন তিনি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। এই আলোচনা শুরু হয় বুধবার বাংলাদেশ সময় রাত 3:30টায়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। এদিকে সকালে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচেতে প্রবাহিত হচ্ছে। রাতেই পানির তোড়ে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি কাঁচা রাস্তায় ভেঙে গেছে। ব্যারেজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর 15টি গ্রামের 5,000 পরিবার পানিবন্দী হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও ভেসে গেছে পুকুরের মাছ। হঠাৎ করে পানিটা আইসের কারণে অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। গরু ছাগল সব মনে করো ভাসি গেছে, বাড়িঘর তো ভাঙি গেছে, টাটি বেড়া সব ভাঙি গেছে। আমরা সকাল থেকে এই পর্যন্ত এলাম, কোনো ভেতরে আমরা দানা ঢুকাইতে পারিনি, পাকশাক করার কোনো বুদ্ধি নেই, চুলে টুলে সব চলে গেছে। টলে টলে পানি টেনবে হচ্ছে, চুলে টুলে পানি হচ্ছে, আনতে পারি খাই নেই। সরকার কি দিয়ে গেল? সরকার তো হামাক দিবেন নাই, ডাক দিবে টাক দেবে। তিস্তা নদীর সর্বশেষ অবস্থা জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তন্ময়, কোন কোন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে, এছাড়া তিস্তা পাড়ের মানুষের কি অবস্থা দেখছেন এখন এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে জানাবেন। ফারিয়া, এই মুহূর্তে আছি আমি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বানিয়াটারি এলাকায়। এই এলাকায় কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনেই যে বাড়িঘর কিন্তু পানিতে ডুবে গেছে। আমরা এখানে স্বল্প পানিতে দাঁড়িয়ে আছি, পাশাপাশি কিন্তু যদি বলি যে এই সামনে কিন্তু গলা পানি পর্যন্ত কিন্তু এখানে মানুষজন বসবাস করছে। কালকে রাত গতকাল ভোর 4টার দিকে হঠাৎ করে পানি আসলে ঘরে ঢুকে যায়, অচমকা ভাবে সবাই ঘর থেকে বাহিরে রাস্তায় বের হয়। আজকের তাদের যে দুর্ভোগ এবং দুর্দশার কথা যদি জানাই, যে এই নদীর মানুষজন কিন্তু কেউই বাড়িতে থাকতে পারছেন না এই পানির কারণে, এবং সকলেই কিন্তু রাস্তায় অবস্থান করতেছেন, সেখানে রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু করছেন। তো ফারিয়া, আরো যদি বলি যে এই মানুষজনের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা দেখেছি যে জামাতে ইসলামের নেতাকর্মীরা এখানে মানুষজনের খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে, বেসরকারিভাবে বা রাজনৈতিক মহল থেকে তাদেরকে কোনো প্রকার ত্রাণ সহযোগিতা করা হয়নি। তো আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। সর্বশেষ তথ্য মতো সকাল 9টায় 8 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আস্তে আস্তে নদী তীরবর্তী একদম এই মানুষগুলোর এই পানি কিন্তু কমতে আরো কয়েকদিন সময় লাগবে। তো ফারিয়া, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা কবলিত যেই এলাকাগুলো রয়েছে প্রত্যেক এলাকার জন্য কিন্তু 40 মেট্রিক টন করে জিআর চাল বরাদ্দ রাখা হয়েছে। নদী তীরবর্তী এই মানুষগুলো, পানিবন্দী মানুষগুলো অনাহারে অর্ধাহারে রয়েছে, কেউ কেউ শুকনো খাবার পাশের বাজার থেকে কিনে এনে খাচ্ছেন। তো এই মানুষের দুর্ভোগ এই হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে পুকুরের মাছ এবং পাশে পোল্ট্রি একটি খামার আছে, সবগুলো কিন্তু ভেসে গেছে। তো এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ফারিহা। তন্ময়, আপনাকে ধন্যবাদ। অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশ মাঠে সক্রিয় আছে বলে জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার তালিবুর রহমান। সকালে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 24 ঘন্টায় 186 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে, এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় 24 ঘন্টায় নতুন করে কেউ মৃত্যুবরণ করেনি। জাতীয় বার্ন ইউনিটে 33 জন ভর্তি রোগী রয়েছে। এই পর্যন্ত মোট 34 জনের মৃত্যু হয়েছে। রোগীদের উন্নত চিকিৎসায় সকাল থেকে মিটিং করছে চীন, সিঙ্গাপুর ও বাংলাদেশের চিকিৎসকরা। রোগীদের পরিচর্যার পর পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেবে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এছাড়া 3 জন সংকটাপন্ন থাকলেও চলছে নিবিড় পর্যবেক্ষণ। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন জানান, 33 জনের মধ্যে শিশু আছে 27 জন এবং প্রাপ্তবয়স্ক 6 জন। 30% উপর দগ্ধ রোগীর সংখ্যা 8 জন। ভর্তি রোগীদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক। কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর জীবন কাটছে এখন পর্যন্ত।
দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই কর্মসূচিকে ঘিরে জেলার এনসিপির সব নেতাকর্মী পথসভায় যোগ দিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। এইচএসসি পরীক্ষা থাকায় বিকেল 4টা থেকে কর্মসূচি শুরু করা হয়। এ সময় নরসিংদী পৌরসভার চত্বরের সামনে আয়োজিত সমাবেশে অর্ধ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন জেলার নেতারা। এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন নেতা নরসিংদী জেলা পরিষদের ডাক বাংলো, সমবায় রেস্ট হাউস ও হোটেলে অবস্থান করছেন। দিনাজপুরের নবাবগঞ্জে খড়ি বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার নবাবগঞ্জ দাউদপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, গতকাল দুপুরে দাউদপুর থেকে মোটরসাইকেলে শিক্ষক কামরুজ্জামান নবাবগঞ্জের দিকে আসছিলেন। এ সময় নবাবগঞ্জ দাউদপুর সড়কে একটি খড়ি বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে রাশিয়ার পূর্বাঞ্চলে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.8। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে সুনামি আঘাত এনেছে জাপানে। পাশাপাশি ভয়াবহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে আরও বেশ কয়েকটি দেশে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে বিনিয়ামিনের রিপোর্টে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলোভস্ক উপকূলের 136 কিলোমিটার পূর্বে 8.8 মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের জেরে বুধবার কামচাটকা উপদ্বীপে 4 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা গেছে। অঞ্চলটির গভর্নর অফিস জানায়, কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই ভূমিকম্পের কিছুক্ষণ পরেই অঞ্চলটির দক্ষিণ পূর্বে 6.9 মাত্রার আরেকটি আফটারশক আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে সুনামি। সেখানে 3 থেকে 4 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিম এলাকায় বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। তাই উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও মার্শাল দ্বীপপুঞ্জ সহ কয়েকটি অঞ্চলেও ছোট আকারের ঢেউ আঘাত হানার আশঙ্কা আবহাওয়াবিদদের। বিনিয়ামিন, RTV। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।